12, 13. গতকালকে এই আমার ছেলের এই ভিডিওটা ফেসবুকে আপলোড করেছিলাম এবং আপলোড করার আগে সোয়ার টু গড আই ওয়াজ হ্যাভিং দিস কনভারসেশন উইথ মাই ওয়াইফ অ্যাগেন সোয়ার টু গড আপলোড দেওয়ার আগে আমি আর আমার ওয়াইফ বলছিলাম যে এই ভিডিওটা আপলোড দেওয়া উচিত হবে কি না। এখন তো সোশ্যাল মিডিয়ার একটা ইস্যু হচ্ছে, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অন্য লাইভ সোশ্যাল মিডিয়াতে যাই দেখি একটা খুবই একটা স্ন্যাপশট অফ টাইম, আমরা ওটা দেখে ওটা থেকে জাজ করি মানুষের লাইফ, সেটা দেখে ডিপ্রেসড হই এবং এটা কিছু করার না, এটা এখন পৃথিবীর একটা নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এগুলো নিয়ে হচ্ছে রিসার্চ হয়েছে, সায়েন্টিস্টরা বা লাইক এখনকার তরুণ প্রজন্মের ডিপ্রেশনের একটা বড় কারণ সোশ্যাল মিডিয়া, অন্যের লাইফ দেখে শেখা। সো দ্যাটস দ্য রিয়ালিটি, কিছু করার নাই। তো তো আমি আর আমার ওয়াইফ যে কনভারসেশনটা করছিলাম ভিডিওটা আপলোড দেওয়ার আগে, যে আমরা জাস্ট লাইক আমাদের ছেলে লাইক কাউন্ট করছে, এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার আমাদের জন্য। কিন্তু এই সিম্পল বিষয়টা আপলোড করলে অনেকের বাচ্চা কাচ্চা, অনেকের স্পিচ ডিলে থাকতে পারে, অনেক বাচ্চার স্পিচ ডিলে নাই, সিম্পলি সে হয়তো আমার বাচ্চার বয়সী কিন্তু সে এখনও কাউন্ট করতে শেখে নাই, সো তারা ডিপ্রেসড হবে। সো এই জিনিসটা আমি জাস্ট আমার ওয়াইফ আমরা ওয়াজ লাইক মেবি এটা আপলোড দেওয়া উচিত হবে না, মানুষ ডিপ্রেসড হয়ে যাবে এটা দেখে অনেকে। বাট উই ওয়ার সো এক্সাইটেড, উই কুডন্ট হেল্প আওয়ারসেলফ, সো আমরা আপলোড দেই এবং লো অ্যান্ড বিহোল্ড আপলোড দেওয়ার পর অফকোর্স কে কী ভাবছে আমরা জানি না। কেউ কিছু আমাদেরকে সরাসরি না বলার মানে এই না যে কেউ এটা দেখে যেই আশঙ্কা আমরা করছিলাম যে ডিপ্রেশনে পড়ে যাওয়া, সেটা হয় নাই কারোর সাথে, সেটা ধরে নেওয়ার কোনো কারণ নাই, সিম্পলি হয়তো আমাদেরকে কেউ জানায় নাই। কিন্তু একজন আমাদেরকে জানালেন, আমার ওয়াইফ ইনবক্স করে বললেন আর কি যে এইটা অনেক বাচ্চা স্পিচ ডিলে আছে এবং বাংলাদেশে অনেক বাচ্চাই, এই বয়সী বাচ্চা এরকম সুন্দর করে কাউন্ট করতে পারবে না, সেটা দেখে অনেকেই হচ্ছে এবং খারাপ করবে অনেক বাবা মা। এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট এবং এটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন, লাইক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা নিয়ে কথা বলা। যে প্রথমত যে আমরা যেই ধারণা আশঙ্কা করেছিলাম সেটাই সত্য হলো, উনি যদি না বলতেন আমরা এই কনফার্মেশনটা পেতাম না। বাট স্টিল আমি লাইক আই সেড, এই কারণে হচ্ছে রিসার্চ পেপার ফাইন্ডিং, এই জরিপ রিপোর্ট এগুলো আমি পড়ি, যে কেউ কিছু এসে বলুক বা না বলুক, অ্যাটলিস্ট ওইগুলো পড়লে একটা ধারণা পাওয়া যায় যে মানুষ কীভাবে চিন্তা করে। এখানে আমি যে বিষয়টা একটা শিক্ষণীয় বিষয় আলোচনা তুলে আনতে চাই, প্রথমত তো অবশ্যই অন্যের লাইফ দেখে ইনফ্লুয়েসড হবেন না, প্লিজ, ফর গড সেক। এটা আমি অনেকবার অনেকভাবে অনেক সময় অনেক আলোচনা রিকোয়েস্ট করেছি। অন্যের লাইফ দেখে ফেসবুক ছবি, ফেসবুক ভিডিও, ফেসবুক পোস্ট দেখে জাস্ট রিয়েলাইজ যে এটা খুবই একটা ছোট মুহূর্ত, এইটা কিছু মিন করে না। অন্যের লাইফ দেখে আপনার লাইফ ওই এটা হওয়া যাবে না, এটা ইনফ্লুয়েসড হওয়া যাবে না, জাস্ট যাবে না, রাইট? এটা হচ্ছে প্রথম থিং। দ্বিতীয় থিং হচ্ছে যে আমাদের বাচ্চা রায়ান যখন হচ্ছে মানে এখানে তো ডাক্তার ভিজিট হচ্ছে, মানে ইউএসএতে ডাক্তার ভিজিটে হচ্ছে, প্রত্যেক ডাক্তার ভিজিটে ডাক্তাররা থরলি অনেক প্রশ্ন করে, অনেক ফর্ম ফিল আউট করতে দেয়, দেখে যে বিভিন্ন মাইলস্টোনগুলো বাচ্চারা ফিল আপ মানে রিচ করছে কিনা সঠিকভাবে, যেই বয়সে যেই ধরনের অ্যাক্টিভিটি করার কথা সেই অ্যাক্টিভিটিগুলো করে কিনা, খুব ইন ডিটেলস তারা এই ধরনের প্রশ্নগুলো করে বোঝার চেষ্টা করে বাচ্চার কোনো ধরনের স্পেশাল নিডস আছে কিনা বা বাচ্চা অস্বাভাবিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা অ্যান্ড স্টাফ। তো আমরা আমার ওয়াইফ এবং আমরা বিভিন্ন সময় শক পেয়েছি, বিভিন্ন সময় উই ওয়ার লাইক এই প্রশ্নগুলো এই বছর একটা বাচ্চা যে এই অ্যাক্টিভিটি করে কিনা, আমাদের বাচ্চা তো এই অ্যাক্টিভিটিগুলো করে না, লাইক আমরা চিন্তা করতে পারিনি এই অ্যাক্টিভিটিগুলো এই আমাদের যে বয়সী বাচ্চা এই বাচ্চা করার কথা। তো যেহেতু তারা কোয়েশ্চেনের এই প্রশ্নগুলো রেখেছে, তার মানে অনেক বাচ্চা করে বা অ্যাটলিস্ট সেটা এক্সপেক্টেড এই বয়সের একটা বাচ্চা এই অ্যাক্টিভিটিগুলো করা, কিন্তু আমাদের বাচ্চা আমি চিন্তা করতে পারি না। যে তখন আমরা এত শক, এত সারপ্রাইজ যে তার মানে তো সে অনেক পেছনে পড়ে আছে। সো নাও অফকোর্স অ্যাগেন সবার ডেভেলপমেন্ট একরকম না, সব বাচ্চার ডেভেলপমেন্ট একই রকম না। সো মেবি আমার বাচ্চার জন্য এটা নর্মাল যে সে এখন এই অ্যাক্টিভিটিগুলো করে না, কিন্তু উই রিয়েলাইজড যে মেবি আমরা পেছনে পড়ে আছি না, বাচ্চা অ্যাক্টিভিটি করায় না। এই পয়েন্টগুলো আমি একটু আলোচনা করতে চাই। যে বাচ্চা অ্যাক্টিভিটি করা বলতে কিন্তু এই বাচ্চাকে অ্যাক্টিভিটি করা শেখানো এটা বাবা মার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। এই বিষয়গুলো যখন আমাদের অবশ্যই প্রথম বাচ্চা, সে সেকেন্ড বাচ্চার সময় বিষয়গুলো আরেকটু আমরা ভালো বুঝতে পারবো। যে আমাদেরকে একেবারে বাচ্চার প্রথম ভিজিট থেকে, বাচ্চা যখন একদম পিচ্চি, সে লিটারালি ফার্স্ট ভিজিট থেকে না হোক, লাইক কয়েকটা ভিজিটের পর থেকে কয়েক মাস যখন তার পিচ্চি একটু বুড়া, তখন থেকে প্রত্যেকটা ভিজিটে ডাক্তাররা আমাদেরকে ইনসিস্ট করতে করতে আমাদের মাথা খারাপ করে ফেলার অবস্থা। বাচ্চার সাথে গল্প করবা, বাচ্চার সাথে গল্প করবা, বাচ্চার সাথে গল্প করবা, বাচ্চার সাথে গল্প করবা, লাইক ক্রেজি। প্রত্যেকটা ভিজিটে এটা রিমাইন্ড করাবে
এবং আমি আপনাদেরকে একটু বই দেখাতে চাই। আমার বাচ্চার এখনো 2 বছর বয়স হয় নাই, যে তার পিএইচডি ডিগ্রি চলছে, বই, এত বই, এবং অলমোস্ট প্রত্যেকটা বই তার মুখস্থ, রাইট? নাও হোয়াট ডু ইউ মিন বাই দিস? সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ভিজিটে ডাক্তাররা ওকে বই দিত, একটা করে, একটা দুইটা করে বই দিত, এবং আমরাও পরে কিছু বই কিনেছি। সো এই যে এতগুলা, এবং এগুলা কিন্তু তার 1 বছর বয়সের মধ্যে মোটামুটি সবগুলো বই কেনা শেষ, তারপর আর খুব একটা বই কেনা হয়নি। সো একটা 1 বছর বা 1.5 বছর বাচ্চার হচ্ছে এতগুলো বই। নাও ডাক্তারের প্রত্যেকটা ভিজিটে একটা করে বই দিত এবং ইনসিস্ট করতো যে বই পড়তে থাকবা তোমরা। তোমার বাচ্চা, সে হচ্ছে ছোট্ট বাচ্চা, সে পিচ্চি, কয়েক মাসের বাচ্চা, সে শুনবেও না, সে বুঝবেও না কোনো কিছু। ইউ ডোন্ট নিড টু বদার, তোমার কাজ পড়ে যাওয়া, তুমি মুখস্থ পড়তেই থাকবা, সে খেলবে, হাঁটবে তোমার আশেপাশে, তুমি তোমার মতো পড়তে থাকবা, সে তার কান দিয়ে এই শব্দগুলো যাবে, সে শুনবে ঠিকই, তুমি বুঝতে পারবা না যে সে শুনছে। সো তোমার কোনো কিছু চিন্তা করো, তুমি খালি পড়তে থাকবা। এবং বেড টাইম স্টোরি, ঘুমানোর সময়, আমি জানি না বেড টাইম স্টোরি কি স্পেশাল কী ব্যাপার আছে, কিন্তু বেড টাইম স্টোরি যখন বাচ্চা ঘুমাতে যায় বিছানায় তখন গল্প করা, এটার ব্যাপারে তারা প্রচুর ইনসিস্ট করতো, ডাক্তাররা করে আসছে। সো বেড টাইম স্টোরিটা আমরা খুব একটা বলা হয় নাই আলসেমির কারণে, মাই বেড আওয়ার বেড, আমাদের এটা ব্যর্থতা। বাট তখন তাদের এই কথাগুলো আসলে গুরুত্ব বুঝি নাই। পরবর্তীতে আবিষ্কার করলাম যে এই যে বইগুলা দিয়ে বারবার পড়তে বলতো, আমরা পড়তাম, সে ও খেলছে বা সামনে বসে বসে পড়তাম। তারপর দেখলাম ঠিকই এই বইয়ের থেকে ওয়ার্ডগুলো সে শিখতে শুরু করেছে, সে লাইক উইদাউট ইভেন উই ট্রাইং। আমরা এমন না যে ধরে ধরে বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করছি, জাস্ট সিম্পলি এখন একটা বই খুলে যদি বলা শুরু করি, সে জাস্ট ছবি দেখলে, যেমন এইখানে গোল, এই যে এই পরের ছবিটাতে যেখানে কোথায় একটা গোল, হ্যাঁ, এই পেজে আসার আগে আমরাও জানি না যে এই পেজের পর কী আসবে, কিন্তু তার ঠিকই মনে আছে, ছোটো বাচ্চা। সো কোন পেজে কি, প্রত্যেকটা পেজে আসার আগে সে ওইটার সাথে হচ্ছে অ্যাক্ট করা শুরু করে, তারপর বলার চেষ্টা করে, তারপর আরও কিছু বই, এরকম সবগুলো বই, প্রত্যেকটা বইয়ের অলমোস্ট প্রত্যেকটা পেজে কোথায় কি আছে সে জানে। এবং অভিনয় করে করে পড়ার সময় আমরা অ্যাক্টিং করে করে, যেমন যখন বলবো যে গিগল, আমরা বলি হা হা হা, তারপর ওই পেজে আসার পর আমরা গিগল বলার আগে সে হা হা শুরু করে, রাইট? সেই এই জিনিসগুলো তখন আমরা এত অবাক, লাইক নিজে দেখে যে ডাক্তাররা যেভাবে বলতেন, লাইক এটা একেবারে চোখে হাতে হাতে প্রমাণ যে আসলে এই মুখস্থ আমাদের কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, খালি বই পড়তে থাকবো সামনে, ও খেলুক, ও শুনুক, ও মনোযোগ দিক না দিক, ডাজেন্ট ম্যাটার, আমাদের কাজ পড়ে যাওয়া, এবং এগুলোর থেকে সত্যি এগুলোর রেজাল্ট আসে এগুলো থেকে। তখন আমরা আসলে আমি হইতে শুরু করলাম যে আসলে তার মানে ডাক্তারদের, এরা তো এক্সপার্ট, যেটা এরা জীবনভর একটা জিনিস নিয়ে ডিল করে, এদের এক্সপার্টিস নলেজ তৈরি হয়েছে। সো আমি লিমেন হয়ে এদেরকে কোয়েশ্চেন করার মতো হাস্যকর কিছু হয় না। সো এক্সপার্টরা যখন একটা কথা বলে, আই টেক ইট লাইক গডস ওয়ার্ড, আনলেস নাও এটা হচ্ছে আমি এখানকার কথা বলছি, আমেরিকান ডাক্তার বা আমেরিকানদের এক্সপার্টদের, এবং অনেস্টলি বাংলাদেশি ডাক্তাররা কোনো কথা বললে একদম আমার হচ্ছে রিয়াকশন উল্টাটা। তারা যখন একটা কথা বলে বাংলাদেশি এক্সপার্টরা, আমি এটা কোয়েশ্চেন করি। এখানে যেরকম একটা এক্সপার্টরা কথা বললে আমি ব্লাইন্ডলি বিশ্বাস করি, বাংলাদেশের একজন এক্সপার্ট কথা বললে আমি ফার্স্ট থিং আমার ইনস্টিংক্ট হচ্ছে কোয়েশ্চেন করা, কারণ বাংলাদেশি এক্সপার্টদের কথাবার্তা রিলায়েবল না, কী বলে না বলে ওনারাই জানে। সো একটা এক্সাম্পল, যেমন আমার এই বাচ্চা যখন হচ্ছে জন্মের পর বাচ্চা মা বাবার সাথে ঘুমাবে কিনা একই বেডে, এটা খুবই রিস্কি। এটা আমাদেরকে এখানকার ডাক্তাররা প্রত্যেক ভিজিটে আমাদেরকে মাথা খারাপ করে ফেলার দোষা, প্রত্যেকটা ভিজিটে বাচ্চা তোমাদের সাথে ঘুমায় কিনা, বাচ্চা একই বেডে ঘুমায় কিনা, নানান রকম বিভিন্ন বেনিফিটের ক্ষেত্রে যদি বাচ্চা পাশে ঘুমায় তাহলে তারা ওই বেনিফিট দিবে না, মানে তারা রীতিমতো ফোর্স করে প্যারেন্টসকে যে বাচ্চা জানি বাবা মার সাথে না ঘুমায়। আমরা তিতি বিরক্ত হয়ে একসময় মিথ্যা বলা শুরু করেছি ডাক্তারের সাথে গিয়ে, তো বাচ্চা তোমাদের সাথে ঘুমায় না, ঘুমায় না, আসলে ঘুমাচ্ছে, কারণ আমরা তো বাংলা স্টাইলে বাচ্চা বড় করি, রাইট? সো এটা ফেসবুক, এটা নিয়ে লেখা একজন ডাক্তার ভদ্রমহিলা বাংলাদেশে এসে উনি কমেন্ট করলেন যে এটা বাবা মার বা এটা বাচ্চার অধিকার বাবা মার সাথে ঘুমানো। সো ইউসি একজন এক্সপার্ট হচ্ছে উনি মনে করেন যে একটা বাচ্চার সেফটির চেয়ে সে বাবা মার সাথে ঘুমাবে। তারপর ওই ডাক্তার ভদ্রমহিলার কমেন্ট হচ্ছে যে এই যে জীবনের এই সুন্দর সময়টা, এই সময়টা এভাবে বাবা মা বাচ্চা কাচ্চা একসাথে ঘুমানো, এই সুন্দর সময়টা মিস করা যাবে না। সো এই হচ্ছে ওনাদের কথাবার্তা, চিন্তাভাবনা। এই সুন্দর সময়টা কি একটা বাচ্চার জীবনের চেয়ে ইম্পর্ট্যান্ট, একটা বাচ্চার লাইফের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট? সো এরকম অনেক ডেটা, এখানকার তো সব রিসার্চের ভিত্তিতে সব কাজকর্ম হয়। সো অনেক ডেটা থেকে দেখা গেছে যে বাচ্চা কাচ্চা এরকম অ্যাক্সিডেন্ট হয়, বা মারা হচ্ছে বা টায়ার্ড থাকে, বাবা মা সারা রাত বাচ্চাকে হচ্ছে কান্নাকাটি করে, ঠিক মতো ঘুমাতে পারে না। তারপর যখন বাবা মার চোখ লেগে আসে তখন তারা এত গভীর ঘুমে চলে যায় যে তাদের হুঁশ থাকে না কী হচ্ছে। তখন ছোটো বাচ্চা থাকলে অনেক সময় বাবা মা বাচ্চার গায়ের উপর চলে আসে, এরকম প্রচুর ডেথের ঘটনা ঘটে। সো মৃত্যু যেখানে জড়িত সেখানে ওয়ান কেস ইজ ওয়ান টু মেনি, সেখানে রিস্ক নেওয়ার কোনো সুযোগ নেই, চান্স নেওয়ার কোনো সুযোগ নাই। না আমরা আমাদের সীমাবদ্ধতা, আমি আমার বোন পয়েন্টে আসবো, এগুলো সবই প্রয়োজনীয় কথা, বলে ফেলি, আরেকদিন বলা হবে না। আমরা আমাদের প্যারেন্টসদের সীমাবদ্ধতার কারণ হয়তো আমরা বাচ্চা আমাদের পাশে রাখি, আমরা ঘুমাই একই বেডে, আমরা ওকে যেটা আইডিয়াল সেটা আমরা ফলো করি না।
কিন্তু এটা তার মানে তো এটা বলার সুযোগ নাই যে এটা উচিত বা এটা রাইট থিং টু ডু বা এটা অধিকার বাচ্চার, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ অধিকার দ্যাট ইজ। সো এই টাইপের কথা বাংলাদেশের আপনি এক্সপার্টদের কাছ থেকে শুনছেন, যে কারণে আমি বাংলাদেশের এক্সপার্ট, দেখেন আমি এই কথাগুলো বলছি র্যান্ট করার জন্য না, আপনাদেরকে বাস্তবতাটা বোঝানোর জন্য যে বাংলাদেশের অনেক কিছু বলবেন, অনেক কন্ট্রাডিক্টরি জিনিসপত্র পাবেন। সো যখন বাংলাদেশের এক্সপার্টদের কোনো কথা কন্ট্রাডিক্ট করবে বিদেশের এক্সপার্টদের সাথে সাথে ইউ উইল নো যে বাংলাদেশের যিনি এক্সপার্ট উনি হচ্ছে মন গড়া কথাবার্তা বলছেন, রাইট? সো এই জিনিসগুলা লাইক এক্সপার্টদের কথা অলমোস্ট ব্লাইন্ডলি ফলো করা উচিত। সো এই জিনিসগুলো আমরা যখন আবিষ্কার করলাম চোখের দেখা, যে আমাদেরকে এখানকার ডাক্তাররা বা যেভাবে যা বললেন আর কি, যা করতে প্রত্যেকটার একেবারে হাতে রেজাল্ট দেখতে পাচ্ছিলাম। এবং এখানকার তারা ডাক্তাররা বলতেন যে বাচ্চার সাথে প্রচুর কথা বলবা, তুমি কথা বলতে থাকবা সারাদিন, তুমি ভ্যাকুয়াম ক্লিনিং করছো তো বাচ্চাকে বলতে থাকবে এই যে আমি ভ্যাকুয়াম ক্লিনিং করছি অ্যান্ড স্টাফ, সারাদিন বাচ্চার সাথে কথা বলবা। এগুলো হচ্ছে বাচ্চাদের শেখার জন্য খুব উপকারী ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো তারপর আমরা লক্ষ্য করলাম, আমরা যখন পার্কে যাই, এখানকার কিন্তু আমেরিকাতে বা এইসব দেশে কিন্তু একটা প্রায় সকল ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে চলা হয়, প্যাটার্ন। আপনি যেই একটা ধরেন যে রাস্তার সিগন্যাল, রাস্তার মধ্যে যে সিগন্যাল থাকে না, আপনি আমেরিকার যেই কোনাতে যাবেন প্রত্যেক জায়গায় একই কালারের সিগন্যাল, একই স্টাইলের লেখা, একই প্যাটার্ন ফলো করা হয়। সো এখানে সব কিছু খুবই স্ট্রাকচার্ড এবং একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করা হয় সব ক্ষেত্রে। সেখানকার কাচ্চাদেরকে যখন প্যারেন্টিং করা হয় সেটাও খুবই একটা স্ট্রাকচার্ড ওয়েতে করা হয়। সো এই যে ডাক্তাররা আমাদেরকে যে কথাগুলো বলেন, এই জিনিসগুলো কিন্তু আবার দেখি কাচ্চা আমরা যখন পার্কে যাই, আমেরিকান প্যারেন্টসরা দেখি তারা ঠিকই ফলো করে। তারা একটা বাচ্চার সাথে সারাদিন কথা বলতে থাকে, সারাটা দিন গল্প করতে থাকে এরা। আমরা তো বোবার মতো বাচ্চাকে, এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় ভুলে যাওয়ার আগে বলি যে কীভাবে এগুলো শেখানো হয়। আমরা বলি কি আমাদের বাচ্চাকে এটা করো না, সেটা করো না, এটা করো সেটা করো, এরা কখনো বাচ্চাকে কমেন্ট করে না। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, জাস্ট আমি এবং আমার ওয়াইফ খালি চোখে আমরা এটা দেখতে পাইলাম, দেখে আমরা এটা নিয়ে কথা বলতাম যে খেয়াল করছো যে মহিলাটা কিন্তু বাচ্চাকে বলতেছে না যে এই স্লাইড করো, সে বলে যে আমি স্লাইড করছি, তুমি যদি স্লাইড করতে যাও আসো আমার সাথে। তারপর একটা বাচ্চা একটা কিছু করতে চাইলে বলে না সেটা করো না, বলে যে এটা তোমার কি মনে হয় এটা করা ঠিক হবে, চলো আমরা এটা না করে অন্য একটা কিছু করি, একটা অপশন দেয় সবসময়। সো এদের প্যারেন্টিং, এবং এটা ব্যাপার হচ্ছে এটা কোনো একটা নির্দিষ্ট আলাদাভাবে একটা সকল প্যারেন্টকে দেখি এইভাবে এরা বাচ্চাদের সাথে আচরণ করে। তখন দেখলাম যে আছে এদের প্যারেন্টিং স্টাইলটাই আলাদা, এবং ডাক্তাররা যে কথাগুলো বলে এই কথাগুলোর একটা রিফ্লেকশন এদের প্যারেন্টিংয়ে দেখতে পাই। সো তখন বুঝতে শুরু করলাম আচ্ছা এই সব কিছু আসলে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এরা করে, এরা মেনটেন করে। তো তখন আমরা এটা রিয়েলাইজ করতে শুরু করলাম যে আচ্ছা আমাদের বাচ্চার যে কোয়েশ্চেনার দেখতাম যে অনেক অ্যাক্টিভিটি, এবং আমরা আকাশ থেকে পড়তাম যে এই বয়সে একটা বাচ্চা তো এত অ্যাক্টিভিটি করার আমরা ভাবতেই পারি না আমাদের বাচ্চাকে। যেমন হচ্ছে যে একটা কিছুকে কীভাবে কী জানি পয়েন্ট করে কিনা, আমার বাচ্চা কোনো কিছু পয়েন্ট করে কিনা, কোনো কিছু চাইলে সে আঙুল দিয়ে দেখায় কিনা, বা কোনো একটা কিছু রিচ করার জন্য সে কোনো লাঠি ব্যবহার করে কিনা, এই ধরনের ইন্টেলিজেন্ট কাজ করে কিনা। সেই প্রশ্নগুলো আমি মনে নেই এক্স্যাক্টলি আমার বাচ্চার বয়স কত, লেটস সে 6 মান্থস or 9 মান্থস, আমার মনে নেই কত মাস বয়সে, কিন্তু ওই স্টেজে আমরা কল্পনা করতে পারেন যে আমাদের বাচ্চা এত ইন্টেলিজেন্ট কাজকর্ম করবে, রাইট? সো দেখে আমরা অবাক এবং কিছুটা ফ্রাস্ট্রেটেড, এবং তখন আমরা রিয়েলাইজ করলাম যে আসলে সেইগুলো জানবে কোত্থেকে, আমরা তাকে শিখাইনি যে এইভাবে রিচ করতে হয়, এভাবে পয়েন্ট করতে হয় ফিঙ্গার। আমরা যেগুলো ওকে শিখিয়েছি সেগুলো ঠিকই করতো, এবং এই প্রশ্নের মধ্যে যেগুলো সে করতো না সেগুলো আমরা আসলে শিখাই নাই। তখন আমরা রিয়েলাইজ করলাম যে আচ্ছা তার মানে এই বয়সে তাই কাজগুলো করার কথা সে করছে না, তার মানে হচ্ছে আমরা নেসেসারিলি ওই যে ডাক্তারের যে কথাটা বলে সব কিছু বলবা, করবা, বলতে থাকবা, করতে থাকবা, সে তার মতো খেলছে, সে তোমার মনে হবে যে সে মনোযোগ দিচ্ছে না, তোমার প্রয়োজন তুমি বলতে থাকো, সে তার কান দিয়ে ঠিকই সব কিছু যাচ্ছে, রাইট? সো এই কারণে বাংলাদেশের প্যারেন্টসরা যে এক্স্যাক্টলি এই কারণে, সত্যি কথা বলতে এই ভিডিওটা আপলোড দেওয়ার আগে আমরা চিন্তা করছিলাম যে আমরাও কিছুটা সারপ্রাইজ যে আমাদের বাচ্চা আল্লাহর রহমতে অনেক কিছু বলে যেগুলো আমরা আসলে একটু অবাক, যে এত কিছু এই বয়সে থেকে জি পর্যন্ত বলতে পারা, বা 1 থেকে 10 পর্যন্ত বলতে পারা, বা অনেক ওয়ার্ড শেখা, বা অনেক কিছু বলা, রাইট? অলমোস্ট কমিউনিকেট করতে পারা অনেক বিষয় নিয়ে, রাইট? সো আলহামদুলিল্লাহ। কিন্তু বাস্তবতাটা যেটা বুঝতে পারছি যে সে হচ্ছে যেটা এক্সপেক্টেড তার চেয়ে বেশি করছে না। আমরা এগুলো দেখে অভ্যস্ত না। আমাদের বাংলাদেশে হয়তো আমরা এই ধরনের এত ছোটো বাচ্চা এত কিছু বলতে পারছে, করতে পারছে দেখলে আমরা অবাক হই, বিধায় আমরা অবাক যে আমাদের বাচ্চা মাশাআল্লাহ অনেক কিছু বলতে পারছে। অ্যান্ড ইয়েট উই থিঙ্ক যে আমাদের বাচ্চা এখনও অনেক ডেভেলপমেন্টের ক্ষেত্রেই সম্ভবত পেছানো অন্যান্য আমেরিকান বাচ্চাদের চেয়ে। আমরা এই যে ঘুরতে বের হলে মাঝে মধ্যে ছোটো ছোটো বাচ্চা আমেরিকানদের অ্যাক্টিভিটি করা দেখলে অবাক লাগে। এবং আমি এটা নিয়ে একটা এপিসোড করেছিলাম আমার এই চ্যানেলে, আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীরকম ডেয়ারিং অ্যাক্টিভিটি এখানকার ছোটো ছোটো বাচ্চারা করে, প্যারেন্টসদের সুপারভিশন উইথাউট সুপারভিশন, এবং বাচ্চারাদেরকে হাতে ধরে ধরে প্যারেন্টসরা প্রত্যেকটা জিনিস করায়, শেখায়। সো যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যেরকম যিনি অবাক, অনেকেই হয়তো অবাক হয়েছেন যে আমার বাচ্চার ভিডিও দেখে, আমরা অনেক ক্ষেত্রে যেটা বললাম অবাক হই, কিন্তু ইউ নিড টু নো যে আসলে আমার বাচ্চা আগানো না, বা অনেক ক্ষেত্রে আমার বাচ্চা, বা অনেক ক্ষেত্রে আমেরিকান বাচ্চার আগানো না,
আমরা পেছানো, আমাদের বাচ্চারা পেছানো, বাংলাদেশি বাচ্চারা পেছানো, আমাদের বাচ্চারা পেছানো বিধায় আমরা জানি না যে এই বছর একটা বাচ্চা কী কী করতে কেপেবল, তাকে ট্রেন করলে সে কী কী করতে পারে, এই জিনিসগুলো আমরা জানি না বিধায়। কারণ বাংলাদেশে তো অবশ্যই সেই কালচার নাই, সেই এক্সপার্টিস নাই, সেই এক্সপার্টরা সেভাবে এটা বোঝানো সম্ভব নেই, কালচারটাই আলাদা। এখানকার আপনি ডক্টর ভিজিটে গেলে আপনি ডাক্তার আপনাকে যখন করা শুরু করবে আপনি তখনই অর্ধেক সুস্থ হয়ে যাবেন, এত ডিটেলস সব কিছু করে। তো যা হোক, আমি তো সেটা বাংলাদেশের সাথে আমেরিকার তুলনা করছি না, কিন্তু জাস্ট আপনাকে জানার জন্য, বোঝার জন্য যে কোনটা আইডিয়াল, কোনটা হওয়ার কথা ছিল, কোনটা হওয়া সম্ভব, রাইট? সো অ্যাগেন এটা অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেটিং। অনেকে যেটা বললাম যে এরকম আমার বাচ্চার ভিডিও দেখে একজন মেসেজও করেছেন উনি, এবং ওনারও একটা বাচ্চা আছে এই বয়সে, অলমোস্ট এক্স্যাক্টলি এই বয়সী আমার। সো আমার ধারণা হয়তো উনি নিজেই একটু ফ্রাস্ট্রেটেড যে আচ্ছা আমার বাচ্চা তো এই বয়সী বাচ্চা, ঠিক ভালোভাবে কথাই বলতে পারে না, কাউন্ট করা এটা বিশাল একটা কিছু। তার মানে আমার বাচ্চা পেছানো, ওর বাচ্চা তো বলতে পারছে। ইয়াস, আপনার বাচ্চা হয়তো পেছানো ইন দ্যাট যে আপনি আমেরিকান বাচ্চা কাচ্চা দেখলে আপনি রিয়েলাইজ করবেন, বা ডাক্তারদের যেটা বললাম, এখানকার ডাক্তার এখানে কিন্তু সব কিছুর ডেটা থাকে। আপনি আপনার বাচ্চা নিয়ে যখন হসপিটালে যাবেন, আপনি গিয়ে আপনার বাচ্চার নাম বললেই তারা আপনার রেকর্ড বের করবেন। আপনি আমেরিকার যেই জায়গাতেই যাবেন, বা আপনি হাসপাতাল চেঞ্জ করেন, আপনি ডাক্তার চেঞ্জ করেন, তারা সকল ডেটা ওই ডাক্তারের কাছে কম্পিউটারে পাঠিয়ে দিবে, তারপর ওই সো এখানে সব কিছু ডেটা থাকে, স্টোর করা থাকে। সো কোন বাচ্চার প্রোগ্রেস কীরকম, কোন বাচ্চার ডেভেলপমেন্ট কীরকম, একটা এই বয়সী বাচ্চা কী কী করা উচিত, সব কিছুর একটা চার্ট থাকে। সো সেগুলো দেখে যেই কোয়েশ্চেনিয়ারগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, সো সেইটা দেখলে আপনি বুঝবেন যে আচ্ছা এই বয়সী বাচ্চা আসলে অনেক কিছু করার কথা, বরং আমরা অনেক পেছানো। আমার বাচ্চা আরও অনেক বেশি অনেক কিছু করার কথা, আমরা অনেক পেছানো। এগেন আমরা বাংলা স্টাইলে কাজকর্ম করি, বাংলা স্টাইলে প্যারেন্টিং করি, রাইট? তো সারা জীবনের যা দেখে এসেছি ওটার বাইরে বের হওয়া সম্ভব না, স্টিল একটু চেষ্টা করি। তো সেটা বললাম আর কি। তো এটা আপসেট হওয়ার মতো একটা বিষয়, এবং আপসেট হওয়ার মতো না অ্যাট দ্য সেম টাইম। আপসেট হওয়ার মতো না ইন দ্যাট যে এটা হচ্ছে যে আপনি বাংলাদেশে থাকেন বিধায় সম্ভবত একটু কালচারালি, এবং অ্যাগেন ডাক্তাররা ওয়েল হয়তো এই কারণে এটা আপনার বাচ্চার সীমাবদ্ধতা না, এটা প্যারেন্টস হিসেবে আমাদের হয়তো বা সীমাবদ্ধতা, যে আমরা যতটুকু তাকে, সে এই বয়সে যত বেশি শেখার কথা ছিল, যতটুকু সে নিতে পারে, নিতে সমর্থ আমরা তাকে ততটা দিই নাই ইনপুট, বিধায় তার আউটপুট কম। সো মেবি হি ইজ নট ল্যাকিং, অর শি ইজ নট ল্যাকিং, মেবি ইটস জাস্ট আমাদের লিমিটেশন, আমরা তাকে শিখাচ্ছি না। এই বছর একটা বাচ্চা অনেক কিছু শিখতে কেপেবল, আমরাই বুঝতে পারি না, কারণ আমাদের ধারণাও নাই, রাইট? তো আমি এই জিনিসটা একটু শেয়ার করতে চাইলাম যে আপনারা বাংলাদেশি প্যারেন্টসরা হচ্ছে বাচ্চাকে এই আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই। এই বয়সী বাচ্চা অনেক কিছু পারে, লাইক অনেক কিছু বলতে কী কতটুকু এক্সপেক্টেড সেটাও লাইক প্রপারলি বোঝাটা ইম্পর্টেন্ট, নাইলে আবার আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন যে ও আচ্ছা আমার বাচ্চাটা কি পেছনে নাকি। সো এই বয়সের বাচ্চা কী মাইলস্টোন অ্যাচিভ করার, রিচ করার কথা, সেগুলো আমি জানি না, ইন্টারনেটে খুঁজলে নিশ্চয়ই পাবেন, যারা বাংলাদেশে আছেন, যারা সবাই তো দেশের বাইরে থাকেন না। এবং অবশ্যই বাচ্চা কাচ্চার ব্যাপারে সকল প্যারেন্টসরা খুব বেশি অ্যাংশাস থাকে, নার্ভাস থাকে। একটা বাংলাদেশি বাবা মা চায় তার বাচ্চা কাচ্চাটা আমেরিকান বাচ্চা কাচ্চার মতো করে তারা যত্ন নিতে পারুক। সো এটা একটা এই অ্যাংশাসনেসের জায়গা, মানে এই অ্যাংজাইটির জায়গাটাকে আপনারা প্রোডাক্টিভলি কাজে লাগান। এই অ্যাংজাইটিটাকে আপনারা জাস্ট ফ্রাস্ট্রেশন, ডিপ্রেসড হওয়ার জন্য ব্যবহার না করে, যে অমুকের বাচ্চা এটা পারে, তমুকের বাচ্চা, এইগুলো দেখে ডিপ্রেস না হয়ে এখান থেকে একটা মেসেজ নেন যে ও আচ্ছা অমুকের বাচ্চা এটা পারে, তার মানে আমার বাচ্চা এটা পারার কথা। মেবি অ্যাজ প্যারেন্টস উই ফেইল্ড হিম অর হার, আমি তাকে এখন এটা শিখাইতে পারি। আমার বাচ্চার ব্যর্থতা নেই, যে বাচ্চার উপর চাপাই দিচ্ছেন যে ও আচ্ছা আমার বাচ্চা হয়তো পিছিয়ে আছে, আমার বাচ্চা এটা পারছে না। আপনার বাচ্চার ব্যর্থতা না, আপনার বাচ্চা রেডি টু লার্ন, আপনার বাচ্চা রেডি টু ডেলিভার, এটা আপনার ব্যর্থতা, আপনি শেখাচ্ছেন না হয়তো বা নেসেসারিলি, হয়তো বা। সো এটা তার উপর না চাপায়, নিজের উপর চাপায় নেন, তাকে নিয়ে ডিপ্রেস না হয় নিজেকে নিয়ে ডিপ্রেস হন যে আমি আমার কাজটা ঠিক মতো করছি কিনা। ডিপ্রেসড হওয়ার দরকার নেই, ডিপ্রেসড ইজ নট এ গুড থিং। সো আরেকবার দেখেন এই যে এতগুলা বই আমার বাচ্চা 1 বছর বয়সে, হ্যাঁ, হাসপাতাল থেকে তাকে দেওয়া হয়েছে, এবং আমরা দেখলাম যে এখন যে কথাটা বললাম যে আমরা শুরুর দিকে আসলে অ্যাপ্রিসিয়েট করি নাই এই ডাক্তারদের পরামর্শগুলো, এই কথাগুলো। আমরা ওয়াজ লাইক ও ওকে, বই পড়তে বলছে, ওকে পাইনি, এই পিচ্চি বাচ্চা কী বলছে, এই কি ইংরেজি ওয়ার্ড। কিন্তু পরে দেখলাম যে ঠিকই এই বই পড়ার আসলে অ্যামেজিং রেজাল্ট আছে, অ্যামেজিং। এগুলা আপনার তো চিন্তা করার দরকার নাই, আপনার বোঝারও দরকার নাই। আপনি ডাক্তার যা বলে মুখস্থ অন্ধভাবে এগুলো করতে থাকেন, তারা এক্সপার্ট, তারা জেনে কথা বলে। আপনি দেখবেন যে লাইক মিরাকল, লাইক ম্যাজিক, এগুলো রেজাল্ট আসে। তো অ্যাগেন এক বাচ্চা এক রকম, এগুলো একটা স্পেকট্রামে কাজ করে। সকল বাচ্চা একটা নির্দিষ্ট বয়সে এসে সব বাচ্চা একই আচরণ করবে তা না, একটা স্পেকট্রাম আছে যে এই বয়সের মধ্যে এত মাস থেকে এত মাসের মধ্যে, বা এত বছর থেকে এত বছরের মধ্যে এই কাজগুলা করে। কোনো বাচ্চা এটা করবে, কোনো বাচ্চা আরেকটা করবে, কোনো বাচ্চা আরেকটা করবে, রাইট? সো পাগল হয়ে যাওয়ার দরকার নাই যে, বাট
ইনফর্মড হওয়াটা ইম্পর্টেন্ট, কি ইনফর্মড হয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট। অ্যাগেন আমি বলছি না যে আমরা খুব ওয়েল ইনফর্মড, আমরা খুব ইনফর্মড হয়ে খুব সুন্দরভাবে সব কাজ করছি, উই আর ভেরি প্রাউড, সো প্রাউড যে আমাদের বাচ্চা কাউন্ট করতে পারে, না না না, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি যে সঠিকটা জেনে সেইটা আমার কী করণীয়, আমার গোল কী কী অ্যাচিভ করার প্রয়োজন, কোনটা আমার বাচ্চার সীমাবদ্ধতা, কোনটা আসলে বাচ্চার না আমার প্যারেন্টস হিসেবে সীমাবদ্ধতা, আমি শিখাচ্ছি না, আমি শিখাতে পারি নাই, এই প্রত্যেকটা জিনিস প্যারেন্টসদের রিয়েলাইজ করাটা ইম্পর্টেন্ট। তার মানে তাদেরকে সঠিক প্রপারলি ট্রেন করলে তাদের কাছ থেকে এতটুকু পাওয়া সম্ভব, তাদের ডেভেলপমেন্ট এত দূর হওয়া সম্ভব। সো ওইভাবে দেখেন জিনিসটাকে, নেগেটিভলি না নিয়ে যে ও আচ্ছা তার মানে আমাদের উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, আমাদেরকে বাচ্চার পেছনে আরও সময় দিতে হবে, বাচ্চার সাথে আরও ইন্টারাকশন বাড়াতে হবে এবং বাচ্চাকে, এবং এই বসে একটা বাচ্চার পক্ষে অনেক কিছু বলা করা সম্ভব। তার মানে আমার বাচ্চা পেছানো না, আমরা পেছানো, আমরা আমাদের বাচ্চাকে এখনও যথেষ্ট শিখাচ্ছি না, আমাদের দায়িত্ব বেড়ে গেলো, আমাদের কাজ বেড়ে গেল।